এ আবার কি কথা? আজকে একটা শুভ অনুষ্ঠান, আমরা শবনমকে ইনভাইট করেছি, আসবে না কেন? অদ্ভুত তো, আমরা মনের মধ্যে কিছু রাখিনি। আমি রোহিণী সব ভুলে গেছি পুরনো কথা। তা তোমার তো শরীরটা খারাপ, তুমি কেন নিচে এসছো? ওপরে গিয়ে যাও, রেস্ট করো যাও। শবনম আমার গেস্ট, ও তোমাদের গেস্ট তো কোনো দিনও হতে পারে না, কোনো মতেই হতে পারে না। আর শবনম, আমি তোমাকে বলছি, তুমি কিন্তু এসবের মধ্যে একদম জড়িও না। পরে এরা তোমাকে কিসের থেকে কিসের মধ্যে জড়াবে তুমি নিজেও জানতে পারবে না। আমি কোনো কিছুতে জড়াইনি জস্তা, বরঞ্চ যেখানে জড়িয়েছিলাম সেখান থেকে আলগা হওয়ার চেষ্টা করছি। আমাকে আন্টি বলেছিল যাতে আমি এই রান্না করা পায়েসটা রোহিণীদির মুখে তুলে দিই। আমি রান্নাও করিনি আর বেড়েও আনিনি, তাই বিপদে জড়িয়ে পড়ার আমার কোনো সম্ভাবনা নেই। তুমি ভেবো না জস্তা। ছি যশ, তুই নিজের মাকে এতটা ছোট করছিস, আমাকে এতটা ছোট করছিস। তোরা তো দিনের পর দিন শবনমকে ছোট করেছিস, আর আমি বললাম যে শবনম আমার গেস্ট, তাই ওর সম্মান রক্ষা করাটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। তাই আমি ওকে আগে থেকেই সাবধান করছি। দাদু ভাই, আজকের দিনে রাগারাগি করতে নেই। শরীর ভালো হয়েছে তোমার? আমার কাছে বসবে, এসো। রোহিণীদি, তোমাকে কোন ডাক্তার দেখছে গো? কেন? না, এমনি জিজ্ঞেস করছি। ডক্টরের অ্যাডভাইস নিয়ে চলছো তো? হ্যাঁ, ডক্টর মজুমদার দেখছেন আমাকে। উনি তো এই মুহূর্তে শহরের সব থেকে বড় গাইনোকোলজিস্ট। আমার বেবি ওনার হাতেই হবে। বাহ, ডক্টর মজুমদার তো ঈশ্বরতুল্য মানুষ। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ফার্স্ট বেবি তো, কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না। এখন থেকে কিন্তু প্রত্যেক মাসে নিয়ম করে তোমাকে ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, রোহিণী কিন্তু প্রত্যেক মাসে নিয়ম করে দেখিয়েছে ঠাম্মি। কি রোহিণী, দেখাওনি? হ্যাঁ, দেখিয়েছি তো। অ্যাকচুয়ালি উনি প্রথম আমার প্রেগন্যান্সির কথাটা বলেন। আমি নিজেও বুঝতে পেরেছিলাম, কিন্তু উনি প্রথম আমাকে সমস্ত টেস্ট করাতে বলেন, রিপোর্টস দেখে কনফার্ম করেন। তুই ডক্টর মজুমদারের কাছে গেছিলিস? কোথায়, আমাকে তো জানালি না একবারও। তোমাকে কি সব জানতে হবে? আমি নিয়ে গিয়েছি ওকে। যশ, ডক্টর মজুমদারের সঙ্গে যেমন তোর আলাপ আছে, তেমনি আমারও তো আলাপ আছে। আমিও তো একজন ডাক্তার, তো আমি নিজের অ্যাক্সেসেই যেতে পারি ওনার কাছে। তার জন্য তোকে প্রয়োজন হবে কেন? আমি যে ডক্টর মজুমদারের কাছে গেছি, দেখিয়েছি, সেটা আলাদা করে তোকে জানানোরই বা প্রয়োজন কোথায়, সেটাও তুমি বুঝতে পারছি না। বলছি ওর নার্সিং হোমেই তোমার বেবি হবে, তাই তো? হ্যাঁ, অবভিয়াসলি তেমনটাই ডিসাইডেড আছে এখন অবধি। না, জানতে চাইছিলাম আসলে তোমার শরীরে তো সেরকম কোনো লক্ষণ নেই,
কিছুই বোঝা যাচ্ছে না, তাই জানতে চাইছিলাম আর কি। কি বলতো, আমি তো একটু রোগা, মানে আমার ধাঁচটাই রোগা, সেই কারণে হয়তো বা অনেকের থাকে না যে লক্ষণটা একটু লেটে দেখা দেয়, সেরকম হতে পারে। এই তো এবার আস্তে আস্তে বোঝা যাবে। তবে একটা কথা বলবো, এই যে তুমি মা হতে যাচ্ছ, অনেকের কিন্তু অনেক রকমের অসুবিধা হয়, তোমার কিন্তু সেসব কিচ্ছু হয়নি। হ্যাঁ ঠামি, বলতে পারো সেই সব দিক থেকে আমার ঈশ্বরের আশীর্বাদ আছে। নাও রোহিণী দি, কে না। আশা করছি আমার সব কাজ শেষ। আমি নিশ্চয়ই তোমাদের সন্তুষ্ট করতে পেরেছি। তাহলে এবার আমি আসি, আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, পরশু থেকে তো পরীক্ষা, আর দেরি করতে পারবো না। এ বাবা, পাগল হয়েছো নাকি তুমি? আজকে এরকম একটা দিনে তুমি না খেয়ে বাড়ি থেকে যাবে, এটা হতেই পারে না। মা, আপনি আশীর্বাদ করলে করে নিন। আমি ওখানে বসে কি করে আশীর্বাদ করব? আমার দু হাঁটুতে ব্যথা, আমি বুঝতেই পারবো না। ঠিক আছে মা, আমি এগিয়ে দিচ্ছি। আমি এখানে আশীর্বাদ করব। এই, থ্যাংক ইউ ঠাম্মি। শবনম, ওসব কোনো কাজের কথাই না, কিন্তু তুমি এসছো, আমার খুব ভালোও লাগছে। তুমি খেয়ে যাবে। এই যে আমার বৌমার জন্য এই নেকলেস আর এই কানের জোড়া। থ্যাংক ইউ আন্টি, মোস্ট ওয়েলকাম। এখন এটা দিলাম, 7 মাসে আরো বড় করে অনুষ্ঠান করব। আন্টি, আমি তাহলে আজ আসি, আমার খেয়ে যাওয়ার সময় হবে না। শবনম, একবার উপরে আসতে পারবে? না, আমি শবনমকে বলেছি। না, শাবনাম এখন উপরে যেতে পারবে না। উপরে কেন যাবে? ও তো আমাদের জন্য এসছে, আমরা ওকে নিমন্ত্রণ জানিয়েছি। ও তো তোর কথা শোনার জন্য আসেনি। যশ, তোমার যা বলার তুমি এখানেই বলো। তুমি তো জানো যশ, তুমি যদি শবনমকে ওপরে ডাকো তাহলে কেউ শবনমকে ওপরে যেতে দেবে না, জানো না?
যদি কোনো দরকারি কথা থাকে শুনে এলে কি হয়? যশও বাচ্চা নয় আর শবনমও ছেলে মানুষ নয়। দুজনেই ওরা বড় হয়েছে। যে কথা ওরা এখানে বলতে পারবে না সে কথা তো ওরা বাইরেও বলতে পারে। তো বাড়িতে কথাটা বললে অসুবিধে কি আছে? জজদা কিছু মনে করো না, আজ আমি তোমার ডাকে উপরে যেতে পারবো না। দেখো আমি তো আজ তোমার ডাকে এখানে আসিনি, রোহিণীদিকে কথা দিয়েছিলাম বলে এসেছি। আর রোহিণীদি আমাকে কেন ডেকেছে সেটাও আমি খুব ভালো করেই জানি। কেন বলো তো? আমি কিন্তু সত্যি সত্যিই চেয়েছিলাম যে আমার গর্ভে যে আসতে চলেছে সে যেন তোমার আশীর্বাদ পায়। রোহিণীদি, তুমি তো এর জন্য আমাকে ডাকোনি, তুমি তোমার সফলতা দেখানোর জন্য আমাকে ডেকেছো। তুমি যে মা হচ্ছ সেটা তোমার কাছে একটা সফলতা। তুমি চেয়েছিলে আমি সেই সফলতায় সাক্ষী হয়ে থাকি, আমি থাকলাম সাক্ষী হয়ে। আর তো আমার এখানে কোনো কাজ নেই, আমার সত্যিই দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। সুস্থ থেকো রোহিণীদি, ভালো থেকো। শবনম, আজকের দিনটায় না খেয়ে গেলে কিন্তু অকল্যাণ হয়। মহুয়াদি, যে নিজেই জলজান্ত একটা অকল্যাণ, তার খাওয়া না খাওয়াতে কি আর অকল্যাণ হবে? আর তোমাদের মনের মধ্যে তো কল্যাণ আছে, আর সেটা খুব শক্তিশালী। আমার মতো অকল্যাণকে দূরে সরাতে তোমাদের অসুবিধা হবে না। তুমি তাহলে না খেয়ে যাবে? আমার সত্যি খিদে নেই রোহিণীদি। এর আগে তো তোমাদের বাড়িতে আমি কত খেয়েছি, একদিন না খেলে কি এসে গেল? যেমন করেই হোক তোমাকে খাওয়াতেই হবে শবনম। আজ তোমাকে খাওয়ানোর উপর আমার অনেক কিছু নির্ভর করছে। আজকের খাবার খেয়ে তুমি কতটা অসুস্থ হবে তা তো তুমি জানো না। জানি শুধু আমি আর রোহিণী। শবনম, এদিকে এসো, এসো। পায়েসটা খেয়ে নাও। খেতেই হবে আন্টি? ছি, তুমি একটা শুভ কাজে এসছো, আমি নিজের হাতে করেছি পায়েসটা, খাবে না? আর শুভ অনুষ্ঠানে এলে কখনো না খেয়ে যেতে নেই, জানো না? দাও। খাচ্ছি। ভালো খেতে না? ভালো হয়েছে না? আমি বাটিটা ধুয়ে রাখছি আন্টি। ছি শবনম, একটা সময় কাজের লোক ভাবতাম ঠিকই, কিন্তু তাই বলে এখনো ভাবি এটা কোনো মানে নেই। দাও, আমি ধুয়ে রেখে দেবো। তুমি তাহলে উপরে আসবে না শবনম? না, তোমাকে আমার যা বলার পরিষ্কার বলা হয়ে গেছে জস্তা, আর কিছু বলার নেই। আমি তাহলে আসি। ঠাম্মি, আমি আসি তাহলে। আবার কবে আসবি? তোমার যাবে মনে পড়বে আমাকে বলো, আমি আসবো। আমার তো সব সময় মনে হয়। ঠাম্মি, সব সময় মনে হলেও বা কি করব বলো?
আমি তো আর সবসময় এই বাড়িতে আসতে পারবো না। যখন বেশি করে মনে পড়বে আমাকে বল, আমি আসবো। রোহিণীদি, আমি তাহলে আসি। এসো, সাবধানে যেও কেমন। চিন্তা করো না, আমার কিছু হবে না, আমি সাবধানেই যাব। তুমি সাবধানে থেকো। ছোট আন্টি, আমি আসছি। এসো, সাবধানে যেও। আমি তোমায় ফোন করব। এই বাড়িতে অবশ্য তোমার আসতে অসুবিধা আছে, কিন্তু আমার ফোন করাতে তো কোনো অসুবিধা নেই। সাবধানে। কি হলো? শবনম, কি হয়েছে? শবনম, কিছু না, মাথাটা কেমন যেন ঘুরে উঠলো। মাথা ঘোরাচ্ছে? মাথা ঘোরাচ্ছে কেন? শরীর খারাপ? লো প্রেশার হয়েছে নাকি? এত চিন্তা করার কিছু নেই, এত উত্তেজিত হওয়ারও কিছু হয়নি। আমি ঠিক আছি, হয়তো লো প্রেশার। ঠিক আছি আমি আসছি ছোট আন্টি। আমি কি মরে যাচ্ছি? এর নাম কি মরে যাওয়া? শেষ পর্যন্ত এইভাবে কলকাতা শহরে একটা ফ্ল্যাটের ভেতর আমার জীবন শেষ হয়ে যাবে? হায় আল্লাহ, তুমি কি চেয়েছিলে আমাকে নিয়ে? কেন আল্লাহ, কেন এরকম হলো আল্লাহ? আমি তো দিব্যি সুস্থ মানুষ। জজদার বাড়িতে গেছিলাম, তাহলে কি জজদার মা খাবারের সাথে আমাকে এমন কিছু দিয়েছিল যে ছি ছি, এ কথা ভাবতে পারছি না। আমি জজদার মাকে নিয়ে, না না, যতই যাই হোক, যতই খারাপ ভাবুক আমাকে, তা বলে কি আমাকে মেরে ফেলতে চেষ্টা করবে? কিন্তু এই কি প্রথম? এর আগেও ওরা আমার চরম ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত এইভাবে আমাকে পারছি না, হাত পা নাড়তে পারছি না, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। ফোনটা তো ধরতে পারছি না, বুঝতে পারছি না কে ফোন। ঢলে পড়ছি আমি মৃত্যুর কোলে, ঢলে পড়বো। কেউ খবর পাবে না, কেউ জানতে পারবে না। জজটা এই বোধহয় ঠিক হলো। তুমি এবার তোমার আর রোহিণীদির মাঝখানে কোনো কাটা রইল না। তোমরা এবার বাকি জীবনে কোনো বাধা ছাড়া তোমাদের জীবন কাটাতে পারবে। তোমার মা আর রোহিণীদি হয়তো বুঝতে পেরেছিল আমি যতদিন বেঁচে থাকবো তুমি আমার দিক থেকে তোমার মন সরাতে পারবে না, কিন্তু আমি মরে গেলে তোমার মন সরে যাবে। জস্তা, তোমার মা
তোমার বউ কি এটুকু বুঝতে পারলো না ওরে কি হয়তো আমি বেশি করে বেঁচে থাকবো তোমার মনে? জস্তা যাওয়ার আগে দেখা হলো না তোমার সঙ্গে, তোমার হাতটা ছোঁয়া হলো না একবারও, তোমায় বলে যাওয়া হলো না তুমি ভালো থেকো জস্তা। ঠান্ডা হয়ে আসছে, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, আমার শক্তি একটু একটু করে নিভে আসছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমি পৃথিবী ছেড়ে চলে যাব। শুনতে পারছো তুমি জস্তা? আমি তোমার উদ্দেশ্যেই বলছি। রোহিণী থেকে নিয়ে তোমার বাচ্চাটাকে নিয়ে ভালো করে মানুষ করো, ওর জন্য আমার অনেক আশীর্বাদ রইল।